গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো বলো, কমেন্ট করে জানিও। তো আমি চলে আসলাম সম্পাপি সিরিয়াল থেকে আবার একটা ব্লগ নিয়ে। তো আমি খুব খুব ভালো আছি, জয় বাবা লোকনাথের কৃপায়। এবং তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, তাই আমরা তাড়াহুড়োতে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি। টিফিন খাওয়া হয়নি, তো আমরা এখন যাচ্ছি চিল্কার হ্রদে। আমি তোমাদের দেখাচ্ছি গাড়িতে কে কে আছে। তো ফার্স্ট আমি নিজেকে নিজে দেখালাম। তো আমার সবাইকে তো চেনো, সবাই এখানে আছে, দিদি দাদা আরও সবাই। তো আমরা চলে এসেছি, গাড়ি পার্কিং করে দিয়েছে। তো আমাদের পাক্কা 4 ঘন্টা চিল্কার হ্রদে মানে নদীতে আমাদের থাকতে হবে। তো আমরা এখানে টিফিন করে নেব, শসা মুড়ি কিনে নিয়েছি আর চিড়ে একটু নিয়েছি, ওইগুলো আমরা মাখিয়ে সব খাওয়া টিফিন করে নেব, করে নিয়ে আমরা বেরিয়ে যাব। মামা কতগুলো নিয়েছিল? তো তোমাদের এখানে চিল্কার হ্রদে আসলে তোমাদের প্রথম ফার্স্টের টিকিট কাটতে হবে, আর দ্বিতীয় তোমাদের লাইফ জ্যাকেট নিতে হবে। একজনে একটা করে লাইফ জ্যাকেট নিতে হবে। তো আমরা 8 জন ছিলাম, 8 জনের টিকিটে 3000 টাকা লেগেছে। আর হচ্ছে লাইফ জ্যাকেট 8টা কিনেছি। তো 8টা কিনেছি বলতে এগুলো ফেরত দিতে হবে ভাড়াতে। 8টা নিয়েছে 2500 টাকা, টোটাল 5500 টাকা টোটাল মিলে। তো তোমাদের এর মধ্যে 5500 টাকার মধ্যে তোমাদের 4 ঘন্টা ঘোরাফেরা হয়ে যাবে চিল্কার হ্রদে। আর এখানে আইল্যান্ডগুলো দেখাবে, আর হচ্ছে কিছু লাল কাঁকড়া ঝিনুক দেখাবে। আর লাঞ্চে যদি তোমরা কম আসো, হয়তো 3-4 জন, তো তাদের কম পয়সা লাগবে। আর যাদের বেশি ফ্যামিলির লোক আছে তারা বেশি আসলে বেশি টাকা লাগবে। তোমরা মেয়েরা সবাই মাঝখানে বসে যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ও তো আসছে নিয়ে, ওই তো আসছে না, একদম ধারে তুলে দিতে বলবে। কটায় উঠছো দেখে নেবো, হ্যাঁ টাইমটা দেখে নেবে। 4 ঘন্টা 10টা 44, 10টা 44 বাজে। 10টা 44 রেকর্ডিংও করছি। এখানে করাচ্ছ ওই লাল কাঁকড়া ফাঁকড়াতে, তখন দেখতে পাবে। আর ওইদিকে তখন নেবো, ওইগুলো ফেলে দাও, হাত দিয়ে না। আপনি তো বলে দিচ্ছেন বাচ্চা বাচ্চা নিয়ে যাওয়া যায় নাকি? তো ফাইনালি আমাদের লঙ্কা চলে এসছে। আর সত্যি কথা বলতে এত গরম লাগছে, এত রোদের তাপ বলে বোঝাতে পারবো না। মানে যে এনার্জিটা নিয়ে আমরা বেরোচ্ছি জানি না 4 ঘন্টার পর ওই এনার্জিটা থাকবে কিনা। মানে গরমে থাকা যাচ্ছে না, এত গরম। তো আমরা ফাইনালি বসে গেছি। তো আমাদের একটা করে তোমাদের দাদাভাই টুপি কিনে দেবে বলছিল, তো আমি নেইনি, কারণ হচ্ছে এগুলো বাড়ি পর্যন্ত যাবে না, আমার ছেলে মেয়ে যা দুষ্টামি, তো একটা কিনেছি। তো সবাই একটা করে ছবি তুলে নেব। তো তোমরা দেখতেই থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো প্লিজ যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো। তো মেয়ে একটা টুপি কিনলো, ও বায়না করে যে আমাকে একটা টুপি কিনে দাও। আমি আগের বছর এসেছিলাম পুরীতে, তো আমি কিনেছিলাম একটা। আর তোমাদের দাদাভাই একটা টুপি কিনেছিল, আমার মেয়ে একটা টুপি কিনেছিল, আমার ছেলেকে একটা টুপি কিনে দিয়েছি। একটাও বাড়ি যায়নি, ব্যাগে এত জিনিস ভর্তি হয়ে গেছে, লাস্টে রুমের ভেতর টুপি রেখে দিয়ে চলে গেছে, একটাও যায়নি। আমি এই জন্যে পয়সা খরচা হবে, এই জন্য আমি টুপিটা কিনলাম না। কারণ হচ্ছে পয়সাগুলো যাবে তো যাবে, আর একটাও যাবে না। বিশেষ করে চয়েস জিনিস যদি বাড়ি না যায় না, শুধু মনটা খারাপ হয়ে যায়। একটা চয়েস করে একটা জিনিস কিনা, সেটা বাড়ি পর্যন্ত গেল না। আর বিশেষ করে আমার ছেলে ভীষণ বদমাশি, আর ও যবে থেকে যে
3 দিন 4 দিন থেকে 4 দিনে 4 রকমের খেলনা কেনা হয়েছে, 4 রকমের খেলনা ভাঙাও হয়ে গেছে। তো আজকের আমি মানে এত কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না। একদিকে আনন্দ হচ্ছে, একদিকে কষ্ট হচ্ছে। আমি তার কারণটা আমি তোমাদের বলছি। তো এটা আজ অনেক দিনের মানে মানে কথা আজ হয়তো সমাপ্ত হয়েছে। আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে আমার কাকা কাকিমার কথা। আমার নিচের নয়, আমার পাশের বাড়ি। ওনাদের টাইটেল আলাদা, আমাদের টাইটেল আলাদা, কিন্তু আমাদের পাশে থাকাথাকি এত সম্পর্ক রিলেটিভের মতন হয়ে গেছে, মানে কি বলবো, মানে নিজেদের মতন। তাই আমি তোমাদেরকে শেয়ার করছি। তো আমার কাকুর হচ্ছে যখন প্রথম বিয়ে করে, কাকুর 2টো বিয়ে, যখন প্রথম বিয়ে করে প্রথম কাকিমা ভীষণ গরিব বাড়ির মেয়ে ছিল। বাবা মা মারা গিয়েছিল, কাকু কাকিমার কাছ থেকে মানুষ হয়েছিল। তো কাকু ভালোবেসে বিয়ে করেছিল, মানে কাকু কাকিমা বলে না নজর লেগে যায়, সেরকম হয়তো হয়েছিল। মানে এত দুজনকে দেখতে এত খুব সুন্দর, আমার কাকিমাকে দেখতেও খুব সুন্দর ছিল। তো কাকিমা প্রেগনেন্ট ছিল, তো সিঁড়ি থেকে পা পিছলে পড়ে যাওয়ার পর ওনার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। এমনকি ডাক্তার বলে দিয়েছিল যে উনি আর কোনোদিনও মা হতে পারবেন না। তো এত কষ্টের পরও উনি 10 বছর সংসার করেছিলেন। আর মানে এই কথাটা শোনার পর হয়তো কাকুর মন ভেঙে গিয়েছিল কিনা জানি না। কাকিমার সঙ্গে অনেক অত্যাচার করেছে আমার ঠাম্মি, আমার কাকু, ঘরের সবাই অত্যাচার করেছে, ভীষণ অত্যাচার করেছে, ভীষণ মার তো ছিল চুলের মুঠি, তারপরে এত বাজে বাজে খিস্তি বলার নেই। একদিন আমার কাকু আর হচ্ছে ঠাম্মা অনেক মারধর করলো, এমনকি বাড়ি থেকে বারও করে দিল। কেউ ভাবলো না যে মেয়েটা কোথায় যাবে, তার তো কেউ নেই, কোথায় গিয়ে থাকবে। তো বড় কাকিমাকে বার করে দেওয়ার পর কাকু আবার একটা বিয়ে করলো। 5 বছরের মধ্যে ওদের 2টো সন্তানও হয়ে গেল। আর বড় কাকিমার খোঁজ নিত পরপর, 1-2 দিন মাঝখানে ছেড়ে দিয়ে খবর নিত। কারণ হচ্ছে কাকিমার ভোটের কার্ড, কাগজপত্র, এমনকি ব্যাংক ব্যালেন্সের কাগজ সব কিছু এখানে রেখে দিয়ে চলে গেছিলো। ছোটো কাকিমা খুবই ভালো, খারাপ বলছি না, খুবই ভালো মানুষ। তো বড় কাকিমা যখন ভোট দিতে আসতো এত অত্যাচার করতো, উনি থাকতেন না এখানে। আসতো, সকালেই আসতো, ভোট দিতে চলে যেত। আর তার 2টো বাচ্চা বড় কাকিমাকে বড় মা ছাড়া কথাই বলতো না। বলে না মা জন্ম দিলেও মা হওয়া যায় না, মা হতে হলে স্নেহ মায়া মমতারও দরকার। তো বড় কাকিমা সন্তান নেই বলে মানে খুবই ভালোবাসতো, এমনকি পুজোয় জামা কাপড় পাঠানো, যেটা যা দরকার সেগুলো পাঠাতো। কাকিমা ঠাম্মির অত্যাচারে আসতো না। যখন ছোটো কাকিমা পরপর ঠাম্মার সঙ্গে ঝগড়া শুরু করলো, মুখে মুখে উত্তর দেওয়া শুরু করলো, তখন ঠাম্মির মনে হলো যে প্রথমে যে বৌমাটা ছিল সেটা হয়তো ভালো ছিল। তখন বড় কাকিমার সঙ্গে আস্তে আস্তে যোগাযোগ করাটা শুরু করে দিল। তো বড় কাকিমা যোগাযোগ করার পর একটা মায়া, সে তো বিয়ে করেনি, কারণ জানে যে একটা সংসারে বাচ্চা হয়নি বলে আমি থাকতে পারলাম না, হয়তো অন্য সংসারেও গেলে যদি না থাকতে পারতাম, কিন্তু বিয়ে করেনি, যোগাযোগ রেখেছিল সবার সঙ্গেই রেখেছিল। তো বাড়ি আস্তে আস্তে শুরু করলো বড় কাকিমা। ছোটো কাকিমা সহ্য করতে পারতো না, একদিন তো কান কেটে দিয়েছিল। পুজোতে এসেছিলো 2 দিন, সবাই আত্মীয় স্বজন চলে যাওয়ার পর ওদের দুজনের মধ্যে রুমের ভেতরে কী হয়েছে সেটা তো জানে না। তো হঠাৎ বড় কাকিমা দৌড়ে আমার বাড়িতে চলে আসে, কান দিয়ে রক্ত বেরো হয়েছে। তখন আমরা স্কুল থেকে এসেছি, আমি তখন বললাম যে কী হয়েছে। সবাই যখন কানে জল টল দিয়ে তুলো দিয়ে পরিষ্কার করলো, বলছে আমাকে, তো ছোটো কাকিমার নাম ধরে বলেছে ও আমাকে এই করে দিয়েছে, কানটা ছেড়ে দিয়েছে। তো কাকিমা এখানে থাকলো না, আমাদের ডক্টর এসে ওনাকে ঠিক করে দিতে, ব্যান্ডেজ আরও করে দিতে কানে। তো উনি চলে গেল।
আর উনি হচ্ছে টেলারিংয়ের কাজ শেখাচ্ছিলো, তাই এমব্রয়ডারি কাজ, টেলারিংয়ের কাজ করতো। মাসে হয়তো 15-20 হাজার টাকা পেতো। ওইটা নিয়ে ঘর ভাড়া, সংসার, নিজের সংসার নিজেই চালিয়ে দিত। তো যে যার মতন করে সে যার চলতেই থাকলো। আমাদেরও বিয়ে হয়ে গেছে, আমাদেরও 2টো বাচ্চা হয়ে গেছে, আমরা নিজেদের মতো সংসার করছি। তো হঠাৎ একদিন, এত 15 বছর পর হঠাৎ একদিন মানে ছোটো কাকিমা খাবার হয়তো গোলমাল করছিল বা কিছু একটা হবে, তো উনি স্ট্রোক ধরে মারা যায়। উনি চলে গেল 2টো বাচ্চা রেখে দিয়ে। তো বড় কাকিমা এতদিন পর নিজের সংসারও ফিরে পেল, আর হচ্ছে নিজের, ভগবান তো বাচ্চা দেয়নি, কিন্তু ওই 2টো বাচ্চাকে নিজের মতন করে মানুষ করছে। একজন হচ্ছে 9-এ পড়ে, একজন হচ্ছে 6-এ পড়ে। ও 2জন বাচ্চাকে নিয়েই ওর এখন কেটে যাচ্ছে। আজ হয়তো 3-4 মাস হয়েছে সবে। উনি হচ্ছে এখানে গ্রামের বাড়িতে এসে থাকেন, ওখানে সব কাজ গুটিয়ে চলে এসছে, এখানেই থাকে, এখানে সবার সঙ্গে মিলেমিশে থাকে। আর পূর্ণ রায় আবার কাকুর সঙ্গে সম্পর্ক ঠিক হয়ে যায়। আমি হয়তো জানি ব্লগটা হয়তো দেখবে, তোমাদের গল্পটা না স্টোরি না বলে আমি থাকতে পারলাম না, তাই বলেই দিলাম, শেয়ার করলাম সবার সামনে। আর আমি চিল্কার হ্রদে এসছি, কিন্তু প্লিজ তোমরা কেউ চিল্কার হ্রদে এসো না, কারণ এখানে দেখবার মতন কিছু নেই। আমাদেরকে কোনো আইল্যান্ডেও দাঁড় করায়নি, কিছু করায়নি। শুধু 4 ঘন্টা ধরে ওই সমুদ্রতেই ঘুরিয়ে 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 রেখেছে। আর লাল যে কাঁকড়া দেখাবে বলছিল, সে তো একটা মানে ঝুড়িতে নিয়ে এসে কিছু বালি আর লাল কাঁকড়া রেখে দিয়ে দেখিয়ে দিল। তো ওই এখন ওইগুলোই জাস্ট, আর কিছু নয়। প্লিজ তোমরা ভুলেও মানে এসো না, চিল্কা হ্রদে এসো না, বেকার ফালতু পয়সা খরচা হবে। 5,000 টাকা যদি থেকে যায় না, তোমরা অন্য কোথাও ঘুরতে যাও, দরকার হলে সমুদ্র পাড়ে খেয়ে সময় কাটাও, কিন্তু দয়া করে চিল্কার হ্রদে প্লিজ তোমরা কেউ এসো না। আর লাইফ জ্যাকেটগুলো কিনলেও, তোমরা ভাড়ায় নিলেও তোমরা পরতে পারবে না, কারণ তোমরা ওই হাতে নিয়েই আসবে, নৌকাতে রেখে দেবে, আবার গিয়ে আবার নৌকাতে নামিয়ে হাতে নিয়ে গিয়ে ওদেরকে দিয়ে দিবে, ব্যাস, আর কিচ্ছু নেই। তো সমুদ্রটা দেখে আমার ভালো লেগেছে, পাখিগুলোকে দেখে ভালো লেগেছে। এখানে নাকি ডলফিন থাকে। তো না কোনো মৌসুমি আইল্যান্ড আছে, না কোনো মৌসুমি আইল্যান্ডে দাঁড় করিয়েছে, না কিচ্ছু। কিন্তু ছাতার মতন তো দেখাচ্ছে, কিন্তু কোনো আইল্যান্ডে দাঁড় করায়নি। তো তোমাদের দাদাভাই অনেক কিস্তি মারলো, কিছু বুঝেছে না বুঝে না জানি না, ওদের ভাষাটাই আলাদা। তো ফাইনালি একটা আইল্যান্ডে দাঁড় করালো ওখানে। তো বিশেষ করে তোমার দাদাভাই রেগে গেছে, কারণ বাচ্চাটা এখনও খায়নি, ছোটো বাচ্চা, মেয়ে আছে, ছেলে আছে। তারপর কী বলতে, টিকিট কাটার সময় বলেছিল এই মৌসুমি আইল্যান্ডে দেখাবে, লাল কাঁকড়া দেখাবে, তারপরে আরও কয়েকটা আইল্যান্ড দেখানোর কথা ছিল, তারপরে মাছ দেখানোর কথা ছিল, তো কোথাও দাঁড় করায়নি। আর ওদের ভাষা কিছু বুঝতেই পারছি না কী বলছে, হয়তো বাংলা বোঝে কিন্তু না বোঝার ভান করছে, তাই দাঁড় করালো না। তো আমাদেরও তো ব্যক্তিগত কিছু পার্সোনাল জিনিস থাকে, যে আমরা হয়তো মেয়েরা বলতেও পারি না, কিন্তু সেগুলো তো কিছু কিছু জায়গায় দাঁড় করানো উচিত, কিন্তু দাঁড় করানো। তো প্লিজ তোমরা কেউ চিল্কার হ্রদে এসো না, প্লিজ রিকোয়েস্ট, তোমরা কেউ চিল্কার হ্রদে এসো না, বেকার ফালতু টাকাটা যাবে। টাকাটা যদি তোমরা কোথাও অন্য কোথাও ঘুরতে যাও, বা অন্য কোথাও তুমি সমুদ্র পাড়ে গিয়ে বসে খেয়ে উড়িয়ে দাও, তাতেও ভালো, কিন্তু প্লিজ চিল্কার হ্রদ ছেড়ে আর অন্য কোথাও যেও। তো কী বলবো, বেকার ফালতু টাকাটা গেল। পেটে এখন কিছু পড়েনি, আমার ছেলেটা এখনও খায়নি, বিশেষ করে ওইটাই তোমার দাদা বেশি মাথা খারাপ হয়ে গেছে। আমারও একটু মন খারাপ হয়ে গেছিলো। আমার শাশুড়ি মা বয়স হয়ে গেছে, মাসিমাও বয়স হয়ে গেছে, খায়নি। একটা ভালো আইল্যান্ড দাঁড় করালে আমরা পয়সা দিয়ে তো খেয়ে নিতে পারতাম, আর ভাগ্নিটাও খায়নি, তার জন্য আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। আর বিশেষ করে তোমরা প্লিজ কেউ এসো না আইল্যান্ডে। তো আমরা এই যে চলে আসলাম। আর যেটা বলছিলাম, তো আমার কাকিমা 3 বছর মারা যাওয়ার পর, 3 বছর পর স্ট্রোক ধরে সেম কেস আমার ঠাম্মারও মারা গেল, ঠাম্মিও মারা গেছে। এখন বর্তমান তাদের জীবনে আর কেউ নেই। কাকু, বড় কাকিমা, আর এক মেয়েটা 9-এ পড়ে, আর ছেলেটা হচ্ছে 6-এ পড়ে।
এই 4 জন ছাড়া তার ফ্যামিলিতে আর কেউ নেই। ভীষণ আনন্দে আছি। তো আমরা ফাইনালি হোটেলে খেতে বসেছি। তো তোমরা যদি খাবে তো চলে আসো। ভিডিওটা এই পর্যন্ত, ভালো যদি লাগে থাকে লাইক কমেন্ট করো। তো ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই বাই। পরের ব্লগে আবার দেখা হচ্ছে শীঘ্রই। আবার একটা ব্লগ আসতে চলেছে, তোমরা পাশে থেকো।